কেউ যদি আমাকে কখনো প্রশ্ন করে যে পৃথিবীতে আপনার কাছে কোন কাজটি সবথেকে কঠিন বলে মনে হয়, আমি এক বাক্যে অ্যান্সার দিব যে কোনো একটা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া বা ডিসিশন নেওয়া এটা আমার কাছে সবথেকে কঠিন বলে মনে হয়। কথাটা এই জন্য বলছি কারণ আমাদের লাইফে প্রত্যেকের কখনো না কখনো মেন্টাল স্ট্রেস, যেটাকে বাংলায় বলা হয় মানসিক চাপ অথবা ভয়, এই দুইটা জিনিস কিন্তু বারংবার আসছে আগে এবং সামনে আমরা যতদিন জীবিত আছি আসবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে এগুলোকে মোকাবেলা করব বা কিভাবে এগুলো ওভারকাম করে আমরা সামনের দিকে যাব বিচক্ষণতার সাথে, এই বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। যখন আমাদের মনের মধ্যে ভয় অথবা স্ট্রেস জাগ্রত হয় তখন ব্রেনে কিছু হরমোনাল ইমব্যালেন্স হয়। একটা স্ট্রেস কন্ট্রোল হরমোন আছে যেটা আসলে টক্সিক বা বিষাক্ত একটা হরমোন, এর নাম হচ্ছে কর্টিসল। এই কর্টিসল হরমোন কখন আমাদের ব্রেনের থেকে নিঃসরিত হয়? যখন আমরা প্রচুর পরিমাণ মানসিক চাপে থাকি বা অনেক ভয় পাই তখন। এবং এই কর্টিসল যখন ব্রেন থেকে নিঃসরিত হতে শুরু করে তখন সে আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় এবং সহজ কথা আমাদের ব্রেনটাকে খুব ক্লাউডি করে ফেলে। ক্লাউডি মানে হচ্ছে আমরা কোনো কিছুকে স্পষ্টভাবে অ্যানালাইসিস করার যে ক্ষমতা, এই ক্ষমতাটা হারিয়ে ফেলি। এটা আমাদের বডিতে আরও একটা ইমব্যালেন্স হয়, অ্যাড্রিনালিন নামক একটা হরমোন আছে, এই হরমোনের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়। তার মানে হলো যখন আমরা ভয় পাই অথবা যখন আমরা কোনো মানসিক চাপের মধ্যে থাকি তখন সহজ করে যদি বলা হয় তখন যে সিদ্ধান্তই আমরা নেই এই সিদ্ধান্তটা ভুল যাওয়ার সম্ভাবনা 90%-এর উপরে। যেমন একটা সহজ এক্সাম্পল দেওয়া যাক। ধরা যাক কেউ ঢাকা শহরে একটা প্রাইভেট কার চালাচ্ছে, হঠাৎ করে একটা সিএনজি ওই প্রাইভেট কারকে ধাক্কা দিচ্ছে, সামহাউ হয়তো বা খোঁচা লেগে রং উঠে গেছে বা কোনো একটা ক্ষতি হয়েছে। স্বাভাবিক যখন একটা প্রাইভেট কারের মধ্যে খোঁচা লাগবে স্বাভাবিক সেই ড্রাইভার বা যিনি গাড়ির মালিক তিনি প্রচণ্ড উত্তেজিত হবেন এবং তিনি নেমে কোনো একটা স্টেপ নেবেন। এখন তিনি যখন গাড়ি থেকে নামলেন প্রথমে নেমেই যদি ওই সিএনজি চালক বা ওই রিক্সা চালক বা যেই ঘটনাটি ঘটিয়েছে তাকে ঠুসঠাস করে মারতে শুরু করলো, রাগে উত্তেজিত হয়ে ঘটনাটা ঘটালো। এখন কি ঘটবে? যখন সে ওই লোকটার গায়ে হাত তুলে ফেললো তখন স্বাভাবিক লোকজন জড়ো হবে। এবার সেই যে লোকটার গাড়ির ক্ষতি হয়েছে সে যখন দাবি করবে যে আমার গাড়িতে এই ক্ষতি হয়েছে তাকে দিতে বলেন, টাকা দিতে বলেন, হয়তো 10,000 বা 20,000 টাকা দিতে বলেন, গাড়িকে ঠিক করতে হবে। তখন আশপাশের লোকজন বলবে যে ভাই আপনি তো বিচার করেই দিয়েছেন, তাকে তো আপনি মারছেন বা আপনার মনের মধ্যে যত রাগ ছিল তার উপর আপনি ঝেড়ে দিয়েছেন, এখন আপনি উল্টে কেন টাকা দাবি করতেছেন? এবং এটাই কিন্তু হয়। তার মানে আমি যখন একটা কোনো কিছুর ক্ষতিগ্রস্ত হয়েছি কোনো মানুষের দ্বারা, আমি যখনই তাকে আমি পার্সোনালি অ্যাটাক করে ফেললাম তখন আশেপাশে মানুষজন আমার এগেনস্টে চলে যাবে। তার মানে হলো যে ওই সময়টা মাথা ঠান্ডা রেখে আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আমি কী চাই। আমি কি তারে মারতে চাই নাকি তার কাছ থেকে আমি আমার ক্ষতিপূরণ চাই? যদি আমি ক্ষতিপূরণ চাই তাহলে আমাকে সঠিক ঠান্ডা মাথায় কথাবার্তা বলে তার কাছ থেকে ক্ষতিপূরণ নিতে হবে। কারণ একবার আমি যখন তাকে মারলাম, তার গায়ে হাত তুললাম, তখন কিন্তু আমি তার কাছ থেকে আর কোনো ক্ষতিপূরণ তো পাবোই না, উল্টা আমি মানুষজনের কাছে আরও কালার হয়ে যাব। তো এটা কিন্তু যে বললাম ব্রেনের মধ্যে কর্টিসলের যে ইমব্যালেন্স হয়েছিল তার ফলে কিন্তু তৈরি হয়েছে। মানে আমরা আমাদের সামনে যখন কোনো একটা ঘটনা ঘটলো তখন আমি কিভাবে রেসপন্স করব এটা টোটালি কিন্তু আমার ব্রেন বা ইনসাইটে আমাকে বলবে। আর সবসময় আসলে মানুষের মাথা ঠান্ডা থাকে না, সুতরাং যখন আমরা রেগে থাকি বা যখন মানসিক চাপে থাকি তখন পারতপক্ষে খুব ক্রিটিক্যাল ডিসিশন যেগুলো সেগুলো না নেওয়াটাই বেটার। আমি আমার একটা মজার এক্সাম্পল দিই, এটা আমার জীবনের একটা ঘটনা। একবার আমি বাড়িতে, এটা প্রায় 4-5 বছর আগের কথা, এখন তো 2022 সাল, এটা সম্ভবত 2016 কি 17 সালের কথা। আমি বাড়িতে যাওয়ার পর আমার বাবার সাথে আমার একটু তর্কাতর্কি হয়েছে একটা বিষয় নিয়ে। তো আমি রাগ করে নেমে এক জায়গায় যাবো আর কি। তো আমি আমার গাড়িতে যে গাড়ি স্টার্ট দিছি, তো গাড়ি স্টার্ট দেওয়ার পর স্বাভাবিক ব্রেকে পাড়া দিতে হয়। তো আমি গাড়ি স্টার্ট দিয়ে দেখেছি গাড়ি দৌড়াচ্ছে, কি ব্যাপার? গাড়ি স্টার্ট দেওয়ার পর জাস্ট দৌড় দিছে। তা আমি তো তখন খুব ইমব্যালেন্স হয়েছে, ঘটনাটা কেন ঘটলো? তখন আমি কিছুক্ষণ পর আবিষ্কার করলাম যে আসলে আমি গাড়ি ব্রেকে পাড়া না দিয়ে আমি গাড়ির এক্সিলারেটরে পাড়া দিচ্ছি, পিক আপ যেটাকে অনেকে একটু লোকাল ভাষায় বলে। তো আমি ব্রেকে পাড়া না দিয়ে যখন আমি এক্সিলারেটরে পাড়া দিলাম, স্বাভাবিক গাড়ি তো থামবে না, গাড়ি তো আগাতে থাকবে সামনের দিকে। মানে হলো আমরা যখন স্ট্রেসে থাকি তখন আমাদের ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা প্রতিটা মানুষের মধ্যেই থাকে। এখন আমরা আসি যে স্ট্রেস কোন কোন সোর্স থেকে আমরা মূলত পাই এবং এই স্ট্রেসকে আমরা সলভ করব কিভাবে। যেমন যারা আসলে একটু অ্যাডাল্ট, আমি যদি অ্যাডাল্টদের কথা বলি, অ্যাডাল্ট মানে ধরা যাক 25+ বয়স যাদের, তারা আসলে আমি অ্যাডাল্ট বলতে পারি। অ্যাডাল্ট মানুষের একটা প্রবলেম হচ্ছে পকেটে যদি সাফিসিয়েন্ট পরিমাণ ফিনান্সিয়াল অ্যাবিলিটি না থাকে, সহজ কথায় জীবন ধারণ করার জন্য ন্যূনতম যে ব্যয় প্রয়োজন সেই পরিমাণ অর্থ যখন পকেটে না থাকে তখন আমরা কিন্তু আমাদের ব্রেনে স্ট্রেস নিতে পারি বা স্ট্রেস অটোমেটিক চলে আসবে। তাহলে প্রথম যে ধাক্কাটা আমরা খাই এই টাকা ব্যয় করার সময় সেটা হচ্ছে যে আমাদের আয়ের থেকে যখন ব্যয় বেড়ে যায় তখন আমাদের মধ্যে কিন্তু স্ট্রেস চলে আসে। অথবা যারা আমরা একটু ছোট আছি, দেখা যাচ্ছে যে আমরা পড়াশোনা করছি স্কুল কলেজ লেভেলে, তখন দেখা যাচ্ছে বন্ধুর সাথে কম্পিটিশন আমরা আননেসেসারিভাবে তৈরি করি।
দেখা যাচ্ছে আমার থেকে একটু বেশি ফাস্ট দৌড়ায়, আমি তার থেকে একটু কম দৌড়াই, বা ও আমার থেকে একটু বেশি নাম্বার পাচ্ছে পরীক্ষাতে, আমি একটু কম নাম্বার পাচ্ছি, বা ওর একটু মুখস্থবিদ্যা ভালো, আমার একটু মুখস্থবিদ্যা কম, বা ও একটা ম্যাথ দ্রুত করে ফেলছে, আমি দ্রুত করতে পারি নাই। এরকম কত হরেক রকম সমস্যার জন্য স্টুডেন্টরা কিন্তু নিজেকে নিজে টর্চার করতে থাকে বা নিজেকে নিজে প্রেশার দিতে থাকে। আর যখনই প্রেশার দিবে তার কিন্তু ডেভেলপমেন্ট তো হবেই না, উল্টে আরও ডুবতে থাকবে নিচের দিকে। তার মানে আননেসেসারি কম্পিটিশন বা আননেসেসারি কম্পেয়ার, এটা কিন্তু আমাদেরকে একটা অসন্তোষ বা একটা পীড়ার মধ্যে ফেলে দেয়, স্ট্রেসের মধ্যে ফেলে দেয়। আমি যদি মনে করি যে আমি পৃথিবীর সব থেকে বেশি সুখী মানুষ, তাও কিন্তু আমি স্ট্রেসে থাকবো। কিভাবে? আমি এভাবে স্ট্রেসে থাকবো যে আমি যদি মনে করি আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ, তখন আমার থেকে যে একটু অসুখী তাকে দেখে বারবার কিন্তু আমার মনের মধ্যে ভয় লাগতে থাকবে, যে আচ্ছা আমারও তো অবস্থা ওরকম হয়ে যেতে পারে, তা আমার থেকেও তো সুখী আমি আরেকজনকে দেখতে পারি। দেখা যাচ্ছে আমি একটা 500 টাকার শার্ট গায়ে দিয়েছি, আমি আরেকজনকে দেখলাম যে সে 1000 টাকা বা 2000 টাকার শার্ট পরছে, আমি তাকে দেখেও আমার কিন্তু মনের মধ্যে স্ট্রেস জাগতে পারে। তার মানে তাহলে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে আমরা যত বেশি এক্সপেকটেশন রাখবো বা যত বেশি পরিমাণ আশা রাখবো অন্য মানুষের থেকে বা অন্য কোনো বস্তু থেকে বা কোনো ঘটনা থেকে, আমাদের ব্যর্থতা, আমাদের হতাশা, আমাদের মধ্যে ওই যে স্ট্রেস তত বেশি পরিমাণ বাড়তে থাকবে। আর আসলে পৃথিবীতে কিছুই পারফেক্ট না, কোনো কিছুই পারফেক্ট না পৃথিবীতে, সব কিছুর মধ্যেই কোনো না কোনো ঝামেলা আছে। সুতরাং আমি যদি মনে করি যে না আমি পারফেক্ট বা আমি অনেক ভালো বা আমি অনেক হ্যান, আমি ওই জিনিসটা আর একজনের উপর ইম্পোজ করে তাকেও আমি ভালো বানানোর চেষ্টা করতেছি, আলটিমেটলি তখন সেখান থেকে আমি হতাশা বা ব্যর্থতার সম্মুখীন হব। আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যে তাদের বাবা মা হয়তো বা ঢাকা ভার্সিটি বা মেডিকেলে পড়তেন, বাট সামহাও স্টুডেন্টটা হয়তো বা একটু ট্র্যাকচ্যুত হয়ে গেছে, মানে সে অত বেশি ট্যালেন্ট না। আমি আসলে বিষয়টা কেন হয়েছে এটা জানি না, যে বাবা মা খুব মেধাবী ছিল, হয়তোবা সামান্য একটু অবজ্ঞা করার ফলে ছেলে মেয়েটা হয়তোবা সঠিক পথে যায় নাই। এখন এই ঘটনাটা কেন হলো, কিভাবে হলো, এই নিয়ে যদি দিন রাত 24 ঘন্টা গবেষণা না করে এটার পিছনে প্রয়োজনীয় অ্যাকশন নেওয়া যায়, যে ঠিক আছে সে হয়তোবা ক্লাস 4-5-এ পড়ছে, হয়তোবা ট্র্যাকচ্যুত হয়ে গেছে, আমি তাকে দেখি আবার একটা সঠিক ট্র্যাকে বা পড়াশোনার ট্র্যাকে আনা যায় কিনা। অথবা দেখা যাচ্ছে যে আমি কোনো কারণে খুব একটা ভালোবাসছি একটা গাড়িকে, সেই গাড়ি আমি কোনো না কোনোভাবে ধার দেনা করে ব্যাংকের লোন টোন নিয়ে আমি কিনে ফেলছি। এবার দেখতেছি যে আমার যে পরিমাণ আয় তার থেকে ব্যয় বেড়ে গেছে। তা আয় থেকে ব্যয় বেড়ে গেলে স্বাভাবিকভাবেই কোনো মানুষের মাথা আসলে ঠিক থাকার কথা না। তার মানে আননেসেসারিভাবে কারোর সাথে তুলনা করা, তারপরে নিজেকে অযথা অন্যের স্থানে বসিয়ে ভালো মন্দ বিচার করতে থাকা, প্রাপ্তির আশা করা, এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমাদের স্ট্রেস তৈরি করে বা মেন্টাল টর্চার করতে থাকে নিজেকে। এবং আমরা কখনোই যেন অন্য মানুষের দ্বারা কন্ট্রোল না হই। যেমন আমি কোনো এক জায়গায় বেড়াতে গেছি, একজন আমাকে দেখে বললো যেই তোর তো এই সমস্যা আছে, আমি ওই নিয়ে নিজেকে স্ট্রেস দিতে থাকলাম। অর্থাৎ আলটিমেটলি ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে দুনিয়া অনেক কিছুই বলবে, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব অনেক কিছু আমাদেরকে বলবে, তার মধ্যে কিছু থাকবে পজিটিভ, কিছু থাকবে নেগেটিভ। আসলে সব থেকে আমার নিজেকে তো আমি চিনতে পারি, আমার নিজেকে কিন্তু আমার বন্ধু বান্ধবও চিনে না, আমার আত্মীয় স্বজনও চিনে না। তো আমি যেহেতু আমাকে চিনতে পারি, তাহলে আমার দায়িত্ব হচ্ছে এই সমস্ত প্রকার চিন্তা দুশ্চিন্তা সব কিছু বাদ দিয়ে আমার যে কর্ম, এই কর্মটা ঠিক মতন করতে থাকা। আর সমস্ত জায়গায় জয় পরাজয় এই জিনিসটা আশা করাটা জাস্ট একটা বোকামি। কেন? কারণ যে আসলে একটা বিষয় রিজিড, যে একটা বিষয় 100% ছোটোবেলা থেকে বিশ্বাস করে বড় হয়েছে, তাকে সেখান থেকে কিন্তু বের করা খুব মুশকিল। কথা আমি জন্য বলছি, যেন আমার এক খুব কাছের একজন মানুষ একবার একটা কথা বলেছিল, কথাটা ছিল এমন যে কিছু কিছু জায়গাতে আসলে তর্ক করা থেকে চুপ থাকাটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। কারণ যখন আমি দেখতেছি যে আমি তাকে 2-3 বার বোঝানোর চেষ্টা করে পারি নাই, তখন খামাখা ঝগড়াঝাটি লাগানোর তো কোনো মানে হয় না। ওইখানে চুপ করে তাকেই জয়ের খেতাব দিয়ে চলে আসাটা ওয়াইজ মানুষ বা বুদ্ধিমান মানুষরা করে থাকে। নিজেকে এমন বানাতে হবে যেন আমি কোনো জায়গাতে কথা বলতে গিয়ে বা আমার নিজের মনের ভাবকে এক্সপ্রেস করতে যে আমি যেন ভয় না পাই। আমার সামনে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীও থাকেন, অথবা আমার সামনে যদি এখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও থাকেন, বা আমার সামনে যদি কোনো একজন রেস্টুরেন্টের ওয়েটার থাকে, বা আমার সামনে যদি কোনো একজন সেলসম্যান থাকে, আমি কথা বলার সময় সবার সাথে যেন একই রকম অ্যাটিটিউড প্রদর্শন করতে পারি। আমি যেন কোনো জায়গা থেকে ভয় না পাই। আমি যদি এটা মনে না করি যে আমি বাংলাদেশের সেনা প্রধানের সাথে কথা বলতেছি, তো সে না কি সে মনে আমাকে কিছু একটা করবে। ইটস নট লাইক দ্যাট। সে একজন মানুষ, আমিও একজন মানুষ। সুতরাং আমার দায়িত্ব হচ্ছে সমস্ত জায়গাতে স্ট্রেস ফ্রি, ভয় ফ্রি হয়ে সেই জিনিসটাকে মোকাবেলা করা। কারণ একটা গবেষণা দেখা গেছে যে কিছু স্টুডেন্ট তাদের প্রচণ্ড সাউন্ডের মধ্যে, খুব স্ট্রেসের মধ্যে পরীক্ষা দিতে বসানো হয়েছে, আর একটা জায়গাতে কোনো স্ট্রেস নাই, সাউন্ড নাই, খুব নির্ঝঞ্ঝট একটা জায়গাতে পরীক্ষা দিতে বসানো হয়েছে। একই গ্রুপ অফ স্টুডেন্ট যখন 2 জায়গাতে পরীক্ষা দিছে, দেখা গেছে যেখানে তারা স্ট্রেসে পরীক্ষা দিছে সেখান থেকে তারা খারাপ রেজাল্ট করে বের হয়েছে। তার মানে হলো আমরা যখন আমাদের ব্রেনে প্রচুর চাপ নিয়ে কোনো ম্যাথমেটিক্স করতে যাই বা রিয়েল লাইফের কোনো বিজনেস ডিল করতে যাই, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সেখান থেকে না চাইতেও পরাজয় বেশি থাকবে।
এবং আমি একটা প্রিন্সিপাল বিলিভ করে জীবনে কাজ করি, সেটা হলো এই, একটা শব্দ আছে, নাম হচ্ছে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম মানে হচ্ছে এটা বোঝায় যে আমি সমস্ত কর্মফলকে সৃষ্টিকর্তার উপর উৎসর্গ করে আমি শুধুমাত্র আমার কর্ম করে যাচ্ছি, এটাকে বলা নিষ্কাম কর্ম। এবং যে ব্যক্তি প্রকৃতপক্ষে নিষ্কাম কর্ম করতে পারে সেই কর্ম থেকে তার সফলতা আসবেই, এটা সৃষ্টিকর্তার বিধান। বাট আমি যদি কর্মের প্রতি জাস্ট অত বেশি পরিমাণ ফোকাস না হয়ে শুধুমাত্র কর্মের ফলের দিকে ফোকাস করতে থাকি, তাহলে কিন্তু সেখান থেকে আমি সেটা প্রাপ্তি ঠিক মতন আসবে না। কারণ তখন আমার মনের মধ্যে যে লালসা বা লোভ জন্ম হবে, আমার মনের মধ্যে যে স্ট্রেস জন্ম হবে, সেটা আমি ঠিক মতন কর্মটা করতে পারছি কিনা এই জিনিসটা নিশ্চয়তা আমাকে দিতে পারবে না। তার মানে হলো জীবনে আমরা যেই আছি না কেন, অন্যের প্রতি কখনো যদি আমরা প্রতিযোগিতামূলক আচরণ না নিয়ে, অন্যের সাথে নিজেকে কম্পেয়ার না করে, লোভ লালসার বশবর্তী হয়ে বা নিজেকে স্ট্রেস বা চাপের মধ্যে রেখে কোনো কর্ম না করে সব কিছু বাদ দিয়ে যদি শুধুমাত্র নিজের দায়িত্বকে পবিত্র জ্ঞান মনে করে সামনের দিকে আগাতে থাকি, তাহলে আমাদের জীবনে জয় আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর স্ট্রেস থাকলে, ভয় থাকলে জীবন আমরা যে কর্মই করতে যাই না কেন, সেখান থেকে কিন্তু ব্যর্থতার পরিমাণ বেশি আসার সম্ভাবনা থাকবে। এবং আশা করি আমরা প্রত্যেকে এমন একটা মানুষ হতে পারবো যার মনের মধ্যে ভয় ভীতি সব কিছু বাদ দিয়ে, লোভ লালসা সব কিছু বাদ দিয়ে সে তার দায়িত্বকে সঠিক নিষ্ঠার সাথে পালন করে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। সকলে ভালো থাকবেন।